স্নেহের আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সুভাষচন্দ্রের মধ্যে বন্দিদ্বয় সাধারণত একটা আধ্যাত্মিক দার্শনিক কবি জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। উত্তর হবে জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চয় করে। পরের প্রশ্ন, তুমি আমায় ফোন করবে কোনো দিন ভাবতেও পারিনি। বক্তা হলেন রঞ্জন, নান্টুদা, স্বপনদা না ঘোষদা? উত্তর হবে স্বপনদা। শহরে 110, 144, 150, 158 ধারা আর কারফিউ জারি হয়েছে। উত্তর হবে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। পরের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন 1309, 1301, 1313, 1330 সালে? উত্তর হবে 1309 সালে। প্রশ্ন, তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য। রাজাপ্পাকে এই কথা বলেছিল নাগরাজন, কৃষ্ণান, কামাক্ষী না সুন্দর স্বামী? উত্তর হবে কৃষ্ণান। প্রশ্ন, সুবার বাবা মা তার বিবাহ দিয়েছিলেন চণ্ডীপুর গ্রামেই কলকাতায় এনে পার্শ্ববর্তী গ্রামে বরপক্ষের শহর? উত্তর হবে কলকাতায় এনে। পরে দুয়ের দাগে খুব সংক্ষেপে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। দুটি প্রাণী বলতে একজন মাঝি এবং অন্য একজন সুতোগলের মজুরকে বোঝানো হয়েছে। সুভার প্রকৃত নাম কি? সুভার প্রকৃত নাম সুভাষিনী। কে সুভাকে সু বলে ডাকত? প্রতাপ সুভাকে সু বলে ডাকত। গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল? ব্যথিত মন নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে রঞ্জন দেখেছিল জলের ছোট ছোট ঢেউ, দূরে নোঙর করা কয়েকটা ছোট বড় জাহাজ, অনেকগুলো নৌকা, ফেরি স্টিমার রয়েছে। প্রশ্ন, ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? যুবভারতী ক্রীড়াঙ্গনে রঞ্জন সরকারের ব্যাগভলিতে কারা গোলের বিষয়টি বুঝতে একটু সময় লেগেছিল দর্শকদের। উত্তর, যুবভারতী ক্রীড়াঙ্গনে রঞ্জন সরকারের ব্যাগভলিতে করা গোলের বিষয়টি বুঝতে একটু সময় লেগেছিল দর্শকদের। রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত? রাজাপ্পা অনেক খোঁজখবর নিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত। নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল? নাগরাজনের অ্যালবামটি তার কাকা উপহার দিয়েছিল। তিনি তাকে বলছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কি দেখা গেল? দুটো রাস্তার সংযোগস্থলে একটি ডাস্টবিন পড়েছিল। সেই ডাস্টবিনের কাছে আশ্রয় নেওয়ার সময় স্পষ্ট বোঝা যায় আর একজন মানুষ সেখানে আসছে। তখন একে অন্যের প্রতি সন্দেহ করে। প্রথমে মনে হয় নিশ্চয়ই কোনো চতুষ্পদী প্রাণী এখানে আসছে। এক সময় খানিকটা ভয় ও কৌতূহলের সঙ্গে দেখা যায় ডাস্টবিনের ওপাশ থেকে আর একজন মানুষ একই ভয় ও আতঙ্ক নিয়ে অন্যজনকে বোঝার চেষ্টা করছে। সুতরাং আধা গল্পে ভীতপ্রদ একটি পরিবেশ তৈরি করার জন্যে লেখক ডাস্টবিন নড়ে ওঠার প্রসঙ্গকে গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কীভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করো। প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত ব্যক্তিগতভাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেকে অনেক ঋণী বলে মনে করেছেন। প্রাবন্ধিক খুব কাছের থেকে তাকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। গ্রন্থাগারের ছোট্ট একটি ঘরে হরিচরণ বাবু থাকতেন। তখন বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের প্রকাশনার কাজ শুরু হয়নি, যদিও গ্রন্থ লেখার কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। জীবনের সবথেকে মহার্ঘ কর্ম তিনি সমাপ্ত করেছেন। প্রাবন্ধিকের মতে তিনি একজন প্রসন্নচিত্ত সাধক মনের মানুষ ছিলেন, আর একজন অকৃত্রিম পরিশ্রমের ফসলস্বরূপে ভবিষ্যতের হাতে তুলে দিয়েছিলেন বঙ্গীয় শব্দকোষের মতো এই মহামূল্যবান সম্পদ।
ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? ঠিক 1 বছর আগের ঘটনা বলতে ক্লাবের সম্পাদক ও কোচ কীভাবে দল গঠন করবে সেই আলোচনার কথা বলা হয়েছে। তারা 1 বছর আগেও জানতে চেয়েছিলেন দলে কারা কারা থাকবে, অর্থাৎ স্পষ্টই রঞ্জন সরকার উপলব্ধি করতে পারে 1 বছর আগেও তাকে ক্লাব কতখানি গুরুত্ব দিত। 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, সুভাষ সঙ্গে মনুষ্যত্বর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, এত দুঃখ এত ব্যথা সে কোথাও পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। ভালো করে উত্তর দেখে নাও। প্রশ্ন, রাজাপ্পার চোখ জলে ভরে গেল। কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে উঠল? প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরে হচ্ছে 5 দাগে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কি আজ বাঁচা যায়? উত্তর হবে রুটি দিয়ে কি আজ বাঁচা যায়। ছোট্ট একটা তুক করে বাইরেটা বদলে পাল্টে ঘুরিয়ে ধসিয়ে দাও। উত্তর হবে বদলে দাও। প্রশ্ন, গাছগুলো নদীর জলে গা ধুয়ে স্নান করে পাতা ধুয়ে শিকড় ধুয়ে আসুক। উত্তর হবে স্নান করে আসুক। প্রশ্ন, মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার সামান্য, 2 মুঠো 1 মুঠো অতি অল্প। উত্তর হবে 1 মুঠো। প্রশ্ন, লোকটা জাল নেই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার বুদ্ধিকে, হৃদয়কে, চেতনাকে না দৃষ্টিকে? উত্তর হবে হৃদয়কে। খুব সংক্ষেপে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মানুষ পরাধীন হয় কখন? তো একজন মানুষ যখন অন্যের দ্বারা পদানত তখন সে পরাধীন। কখনো প্রতিষ্ঠানের দ্বারা, রাষ্ট্রের দ্বারা, কখনো বা অন্য দেশের দ্বারা। যখন আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলি তখন আমরা পরাধীন, অর্থাৎ অন্যের অধীন হলে তাকে পরাধীন বলা হয়। কারা সাত ঝামেলা জোটায়? মাসি পিসি সাত ঝামেলা জোটায়। কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? কবি সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছেন লোকটা জানলই না কবিতায় লোকটার 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন। প্রশ্ন, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? আলাদিনের আশ্চর্য প্রদীপ রূপকথার বিচিত্র জগৎকে মনে করিয়ে দেয়। এখানে অবশ্য এই কথার মাধ্যমে হৃদয়ের সুখ হাইপেন আনন্দ হাইপেন শান্তিকে বোঝানো হয়েছে। ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা কিভাবে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা ছোট্ট একটা তুক করে পাল্টে দেওয়ার কথা বলেছেন। 7 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 = 4। ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? উত্তর লিখবে। কবির আশা ও কবি প্রণবেন্দু দাশগুপ্ত মনে করেন মানুষ যদি একবার ঘুরে দাঁড়াতে পারে, যদি সে বাইরের জগৎটাকে টুক করে ফেলতে পারে, তাহলে সাইকেল রিক্সাগুলো শেষ দিয়ে বনে বনান্তরে চলে যাবে। কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি। সবুজ শ্যামল স্নিগ্ধ গাছগুলি নদীর জলে স্নান করে আসবে। জেগে উঠবে উপান্তরের শহরতলি। কাঙ্ক্ষিত বদল ও সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে মানুষ ইচ্ছে মতো সব কিছুকে পরিবর্তন করে দিতে পারবে। শুধু নিজেকে নয়, প্রকৃতি জীবন ও সমাজ জীবনকেও সে বদলে দিতে পারবে। আর তখন সেই মানুষের সংস্পর্শে সব কিছু দ্রুত পরিবর্তন হবে। লোকটা জানল না পংক্তিটি 2 বার কবিতায় আছে। এই পংক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ কি? কবি সুভাষ মুখোপাধ্যায় একটি মানুষের অকালে নিষিদ্ধ হওয়ার সংবাদ যাপন করে জানিয়েছেন লোকটা জীবনের প্রকৃত অর্থ, বেঁচে থাকার সার্থকতা এসব কিছুই জানল না। ফলে তার কড়ি গাছে কড়ি হলো ঠিকই, কিন্তু হৃদয়ের কোনো খবর সে পেল না। এই কথাটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝানোর জন্য লোকটা জানলই না পংক্তিটি একাধিকবার ব্যবহৃত হয়েছে। মাস মাহিনার হিসেব তো নেই। মাস মাহিনার হিসেব নেই কেন? মাস মাহিনার হিসেব না থাকার কারণ ও যে মানুষ সারাক্ষণ কর্মে ব্যস্ত থাকে, জীবন হাইপেন জীবিকা নিয়ে অত্যন্ত সংকটে থাকে, সেই মানুষের জীবনে মাস হাইপেন মাহিনা হিসেব না থাকাই স্বাভাবিক। এরা প্রতিদিন একই কর্মের বন্ধনে আবদ্ধ থাকে। সে জীবনে কোনো আড়ম্বর নেই। শ্রমজীবী দরিদ্র লাঞ্ছিত মানুষরা সারাদিন কর্মে ধর্মে একাত্ম থাকে, সুতরাং তাদের কাছে মাস মাহিনার কোনো গুরুত্ব নেই। 8 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আগামীকালে রুটি দিয়ে কি আজ বাঁধা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? প্রথম পয়েন্ট করবে আগামীকাল।
ভালো করে উত্তরে দেখে নাও। আমি আস্তে আস্তে কল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের পয়েন্ট করবে আজ। পরে হচ্ছে মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও। ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে মাসি পিসি, তারপরের পয়েন্ট করবে জীবনের ছবি। পরের হচ্ছে 9 দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দুর্গা রান্নার হাঁড়িটা ফেলে দিতে চায়নি কেন? দুর্গা হাঁড়িটা ফেলতে চায়নি কারণ আর একদিন সে বনভোজন করতে চেয়েছিল। সর্বজয়া দুর্গা কোথায় কী তুলতে গিয়েছিল? সর্বজয়া দুর্গা জামতলায় কচু শাক তুলতে গিয়েছিল। ঔষধ হিসেবে দুর্গা কী খেত? উত্তর লিখবে ঔষধ হিসেবে দুর্গা নিম ছাল সিদ্ধ খেত। 10 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নের মান রয়েছে 3 করে। 3 × 1 = 3। প্রথম, সেদিন আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আশ্চর্য ব্যাপার কী কী ছিল? এক বুড়ো বাঙালি মুসলমান একটা বড় রংচঙে কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল। জীবন চৌধুরীদের ওখানে সবাই 1 পয়সা দিয়ে নলের চোখ লাগিয়ে দেখছিল। দুর্গার কাছে পয়সা ছিল না, সে দাঁড়িয়েছিল। বুড়ো লোকটি তাকে পয়সা ছাড়াই দেখতে বলেছিল। নলের চোখ লাগিয়ে সে যা দেখেছিল তা খুবই আশ্চর্যের। অজয় অপুকে কী কী মনের কথা বলেছিল? মনের কথা বলে এমন সাথী অজয়ের জোটেনি, তাই অপুকে পেয়ে তার মনের কথা খুলে বলল। সে প্রায় 40 টাকা জমিয়েছে। একটু বড় হলে সে এই যাত্রাদল ছেড়ে দেবে, কারণ অধিকারী বড় মারে। সে আশুপালের দলে যোগ দেবে, সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি খেতে দেয়, না খেলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এই দল ছাড়লে সে আবার অপুদের বাড়ি আসবে। 11 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5। প্রথম, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর দেখে নাও। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতাটি লেখো। তার সঙ্গে যে কুঠির বাড়ি বলতে তুমি কী বোঝো? প্রশ্নের উত্তরে দেখে নাও। দুটো পার্টে কিন্তু প্রশ্নের উত্তরটা রয়েছে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে নেবে। 12 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তোকে নিয়ে আর পারি না নির্ণায়ক অংশটি হলো বিশেষ্য বিশেষণ অব্যয় না ক্রিয়া? উত্তর অব্যয়। ক্রিয়ার মূলকে বলে সমাপিকা অসমাপিকা, ধাতু না প্রত্যয় ধাতু। আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো উত্তর হবে আপনাদের। সাধু ভাষা আর একটি প্রধান বৈশিষ্ট্য হলো সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য। নিচের কোন বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল? উত্তর হবে এখানে অন্ধকার হইয়া এসেছে। ওদেরকে এর সাধু ভাষায় রূপটি হলো উহাদিগকে। নিচের সাধু গদ্যটিকে চলিত ভাষায় রূপান্তর করো। উত্তর হবে একবার আরব জাতির সঙ্গে মূর্ধের সংগ্রাম হয়েছিল। 14 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো সন্ধিতে বিভক্তি লোপ পায় না, কিন্তু সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায়। সমাস শব্দটির সাধারণ অর্থ লেখো। সমাস শব্দটির সাধারণ অর্থ হলো সংক্ষিপ্ত করা। ক্রিয়াবিভক্তি কাকে বলে? কাল বা পুরুষ অনুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে ক্রিয়াবিভক্তি বলে। চলযুক্ত যে চলি, এখানে চল ধাতুর সঙ্গে হর্ষই ক্রিয়াবিভক্তি যুক্ত হয়েছে। নিম্নলিখিত পদগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রেত ছায়া, প্রেতের ছায়া সম্বোধন তৎপুরুষ। ছাল বাকল, ছাল ও বাকল দ্বন্দ্ব সমাস। নিজের ভাষায় যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রত্যেক জীবনে বিজ্ঞান, দেশ গঠন ও ছাত্র সমাজ, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। 4টি প্রবন্ধ রচনাই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। ভালো করে দেখে নাও পত্র রচনাটা। আমি আস্তে আস্তে কল ডাউন করছি। এই চিঠিটা কিন্তু তোমাদের লিখতে হবে। দেখো অথবা দিয়ে আরেকটি চিঠি রয়েছে, তোমার অঞ্চলে যথাযথ আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। ভালো করে দেখে নাও এই চিঠিটাও কিন্তু তোমাদের এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 8ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি
সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।